আমি অর্চিতা শীল। আমি ইগনোর রিজিওনাল সেন্টার কলকাতা থেকে আজকে বিপিএসসি 133 ইউনিট 3 এর টপিক অথরিটেরিয়ান অ্যান্ড ডেমোক্রেটিক রেজিমস এটা নিয়ে আলোচনা করব। শুভ অপরাহ্ন সকলকে। অথরিটেরিয়ান অ্যান্ড ডেমোক্রেটিক রেজিমস কথাটার বাংলা মানে কি? কর্তৃত্ববাদী এবং গণতান্ত্রিক শাসন। আমরা যদি খ্রিস্টপূর্ব চতুর্থ দশকটা লক্ষ্য করি বা শতকটা লক্ষ্য করি, সেক্ষেত্রে আমরা বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী অ্যারিস্টটলের কথা বলতে পারি, যিনি পৃথিবীর রাজনৈতিক ব্যবস্থাকে কি করেছিলেন? তিনটি প্রধান ভাগে বিভক্ত করেছিলেন। তবে প্রথমে একটু বলতে গিয়ে অ্যারিস্টটলের কথা যদি বলি, অ্যারিস্টটলই হচ্ছেন এমন প্রথম একজন রাষ্ট্রবিজ্ঞানী যিনি রাষ্ট্র ব্যবস্থাকে আলোচনা করতে গিয়ে নগর-রাষ্ট্র বা সিটি স্টেটের কথা উল্লেখ করেছিলেন। অর্থাৎ তার কাছে ছোট ছোট নগর তখন রাষ্ট্র হিসেবে প্রতিনিধিত এবং তার উপর ভিত্তি করে তিনি সেখানকার রাজনৈতিক ব্যবস্থা বা পলিটিক্যাল সিস্টেমটাকে আলোচনায় এনেছিলেন। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল রাজনৈতিক ব্যবস্থাকে মোটামুটি তিনটি প্রধান ব্রড ক্যাটাগরিতে ভাগ করেছিলেন। একটা হচ্ছে ডেমোক্রেসি বা গণতন্ত্র, দ্বিতীয় হচ্ছে অলিগার্কি বা অভিজাততন্ত্র এবং তৃতীয়ত যেটাকে বলা যায় টাইরানি বা স্বৈরশাসন। ডেমোক্রেসি বা গণতন্ত্র যেখানে দেখা যাচ্ছে যে শাসকের সংখ্যা কিন্তু একের থেকে অনেকটাই বেশি হয়ে থাকে। অন্যদিকে যদি অলিগার্কি বা অভিজাততন্ত্রের কথা বলে থাকি, সেখানে আমরা দেখব যে সেখানে একটা ছোট গোষ্ঠী বা এলিট গোষ্ঠী হিসেবে যারা পরিচিতি পায়, অর্থাৎ অভিজাত সম্প্রদায়, তাদের নিয়ে শাসন ব্যবস্থাটা পরিচালিত হয়ে থাকে। অন্যদিকে যদি টাইরানি বা স্বৈর শাসনের কথা বলে থাকি, তবে সেখানে দেখা যায় যে সেখানেও কিন্তু একটা বলা যায় যে একক বা একজন বা দুজনের দ্বারা সেই শাসন ব্যবস্থা নিয়ন্ত্রিত হয়ে থাকে। তবে যদি ইতিহাসের পাতা পাল্টানো যায়, তাহলে দেখা যায় যে অনেক রাষ্ট্রবিজ্ঞানী সাম্প্রতিককালে রাজনৈতিক ব্যবস্থাকে দুটো ব্রড কনসেপ্টে বিভক্ত করেন বা দুটি শ্রেণীতে বিভক্ত করেন। একটা হচ্ছে গণতন্ত্র বা ডেমোক্রেসি এবং দ্বিতীয়ত হচ্ছে অথরিটেরিয়ান সিস্টেম বা কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা। এখন এই স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার কথা যদি বলতে হয়, আমরা দেখতে পাই যে সেখানে অনেক প্রাচীনকালে ঠিক বলবো না, মানে একেবারেই প্রাচীন নয় যে সেটা একেবারে খুব প্রাচীন নয়, সেখানে যখন স্ট্যালিনের সময় ছিল, বলতে পারো লক্ষ্য করা যায়, সেখানে স্ট্যালিনের রাশিয়াতে দেখা গেছে, ইতালি ফ্যাসিবাদ যখন ইতালিতে স্প্রেড আপ করেছে, সেখানে স্বৈর শাসন আমাদের কাছে পরিলক্ষিত হয়। বা তার উদাহরণ হিসেবে আমরা কিন্তু নাৎসি জার্মানির কথাও বলতে পারি। এই রাজনৈতিক ব্যবস্থার কথা বলতে গিয়ে প্রথমত যেটা আমাদের বলতে হয়, প্রথমে দেখতে হয় হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য গভর্নমেন্ট এন্ড পলিটিক্যাল সিস্টেম, অর্থাৎ সরকার এবং রাজনৈতিক ব্যবস্থার মধ্যে কি পার্থক্য রয়েছে। যদি আমরা একটু সরকারকে ডিফাইন করার চেষ্টা করি, অনেকে বলেন যে সরকার হচ্ছে এমন একটি প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া বা একটা ইনস্টিটিউশনাল প্রসেস হিসেবে তাকে আমরা ডিনোট করতে পারি, যার মাধ্যমে যৌথ সিদ্ধান্ত বা কালেক্টিভ ডিসিশন সেটা গৃহীত হয়ে থাকে বা অ্যাকসেপ্টেড হয়, এবং শুধু অ্যাকসেপ্টেড হয় তা নয়, সেটা প্রয়োগযুক্ত হয় বা ইমপ্লিমেন্টেড হয়ে থাকে। আমরা কোনো দেশের যখন সরকারকে বা সরকারের কাজকর্মকে বিচার করার চেষ্টা করি, তাহলে দেখা যায় যে সরকারের কাজকর্মকে তিনটে ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে আইন প্রণয়ন করা, অর্থাৎ সরকারের একটা প্রধান কাজ হচ্ছে আইন তৈরি করা। দ্বিতীয়ত, সরকার আইন তৈরি করলো, এবার সেই আইনটাকে কার মধ্যে প্রয়োগযুক্ত করতে হবে? জনসাধারণের উপর প্রয়োগযুক্ত করতে হবে। সুতরাং দ্বিতীয় তার কাজটা হচ্ছে আইনের প্রয়োগ করা, এবং তৃতীয়ত যে কাজ হচ্ছে সেটা হচ্ছে আইনের যথাযথ ব্যাখ্যা করা বা তাকে ডেসক্রাইব করা।
সরকারের এই কাজগুলো কে করবে? সরকার কি নিজেই সব কাজ করে থাকে? সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে সরকারের ৩ টে বিভাগ বা অর্গান রয়েছে। অর্থাৎ আইন বিভাগ, দেশের যে লেজিসলেচার রয়েছে তার দায়িত্ব হচ্ছে টু মেক দ্য লস, অর্থাৎ আইন তৈরি করা। দ্বিতীয়ত যেটাকে বলা যায় সেটাকে বলা হচ্ছে আইন প্রয়োগ করা, অর্থাৎ আইনটাকে ইমপ্লিমেন্ট করা। সেটা কে করে থাকে? সরকারের শাসন বিভাগ বা এক্সিকিউটিভ অফ দ্য গভর্নমেন্ট। এবং তৃতীয়ত হচ্ছে সরকারের বিচার বিভাগ বা জুডিশিয়ারি, অর্থাৎ জুডিশিয়ারি হ্যাজ দ্য ক্যাপাসিটি টু ডেসক্রাইব দ্য ল ইন এ প্রপার ওয়ে, অর্থাৎ আইনের যথাযথ ব্যাখ্যা করা, সেটা কিন্তু সরকারের বিচার বিভাগ করে থাকে। তাহলে আমরা কি জানলাম? সরকারের ৩ টে বিভাগ আছে, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। আইন বিভাগ আইন তৈরি করে, শাসন বিভাগ আইন যথাযথ প্রয়োগ করে এবং বিচার বিভাগ আইনকে যথাযথ ব্যাখ্যা প্রদান করে। যখন আমরা তুলনামূলক রাজনীতি আলোচনা এনেছিলাম বা আলোচনা শুরু করেছি, প্রথম দিকে বা সনাতনী বা সংকীর্ণ অর্থে আমরা শুধু সরকারের কাজকর্মের মধ্যে তুলনামূলক রাজনীতির আলোচনাকে সীমাবদ্ধ রাখতাম। কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে এই আলোচনা অনেকটা বৃহত্তর দৃষ্টিভঙ্গিতে আলোচিত হয়েছে। তাহলে বৃহত্তর দৃষ্টিভঙ্গিতে রাজনৈতিক ব্যবস্থাকে কিভাবে ব্যাখ্যা করা যায়? বর্তমানে যদি রাজনৈতিক ব্যবস্থাকে বিচার বিশ্লেষণ করা হয়, তাহলে প্রথমেই যেটা হবে, সরকারি কাজকর্মকে শুধুমাত্র এই ৩ টে বিভাগের মধ্যে লিমিটেড রাখলে বা সীমাবদ্ধ রাখলেই চলবে না। তাহলে কি রয়েছে বৃহত্তর সমাজে? বৃহত্তর সমাজে অনেক উপাদান বা ফ্যাক্টর আছে যেগুলো আমাদের আলোচনার ইনকর্পোরেট করতে হবে, আলোচনায় বা অঙ্গীভূত করতে হবে। যেমন বৃহত্তর সমাজে বিভিন্ন যে প্রতিষ্ঠান রয়েছে তাদের স্ট্রাকচারাল অ্যাসপেক্ট, তাদের পরিকাঠামো বা তাদের প্রসেস বা প্রক্রিয়া, কিভাবে তারা কাজ করছে, what are the values of those organizations, অর্থাৎ তাদের মূল্যবোধ কি, সেই সমস্ত বিষয়ের উপর আমাদের গুরুত্ব তো দিতেই হবে। সঙ্গে সঙ্গে তাদের মধ্যে যে ইন্টারকানেকশন রয়েছে, অর্থাৎ তাদের মধ্যে যে মিথস্ক্রিয়া ঘটে চলেছে, সেই বিষয়গুলোর উপরেও আমাদের ভীষণভাবে ইম্পর্টেন্স বা গুরুত্বটা দেওয়ার প্রয়োজন আছে। তাহলে যখন আমরা একটা রাজনৈতিক ব্যবস্থাকে বিশ্লেষণ করি, তাহলে তার মধ্যে কি আসে? প্রথমত আমাদের মধ্যে প্রশ্ন জেগে ওঠে, কে শাসক? হু ইজ দ্য অ্যাডমিনিস্ট্রেটর? দ্বিতীয়ত হচ্ছে সেই শাসন ব্যবস্থায় পলিটিক্যাল পার্টিসিপেশনটাই বা কেমন আছে, রাজনৈতিক অংশগ্রহণ কেমন হয়ে থাকে। সেখানে অনেক সময় এই ধরনের প্রশ্নের উত্তর পাওয়া যায়, সেই রাজনৈতিক ব্যবস্থা কি একজনের দ্বারা নিয়ন্ত্রিত, নাকি সেখানে শুধু এলিট শ্রেণী, অর্থাৎ সমাজে খুব অ্যাফ্লুয়েন্ট ক্লাস রয়েছে তাদের অংশগ্রহণ রয়েছে, না সেখানে সমাজের আপামর জনসাধারণের অংশগ্রহণ রয়েছে। এলিট শ্রেণী মানে কি হতে পারে? যদি আমরা একটু সেক্ষেত্রে মার্কসিজমকে নিয়ে আসি, মার্কসিজম যেমন বলেছিল সমাজ হচ্ছে একটা স্ট্র্যাটিফাইড সোসাইটি, অর্থাৎ সমাজকে যদি বিচার করতে হয় শ্রেণী ভিত্তিক সমাজ ব্যবস্থা, এবং শ্রেণী ভিত্তিক সমাজ ব্যবস্থায় যদি আমরা পুঁজিবাদী ব্যবস্থাকে আলোচনায় নিয়ে আসি, তাহলে দেখা যায় যে সেই পুঁজিপতিরা দে আর বিলং টু দ্য অ্যাফ্লুয়েন্ট ক্লাসেস, অর্থাৎ তাদের মধ্যে কি হচ্ছে, তারাই হচ্ছে এলিট শ্রেণী হিসেবে পরিগণিত হয়, যাদের আমরা বুর্জোয়া বলে আখ্যায়িত করে থাকি। এবং এই বুর্জোয়া বা পুঁজিপতি শ্রেণীর হাতে পুরোপুরি পুঁজি বা ক্যাপিটালটা তাদের হাতেই থাকে, এবং তারা এই পুঁজি ব্যবহারের মাধ্যমে তারা সমাজের যে প্রোলেতারিয়েট শ্রেণী রয়েছে বা লেবারাল ক্লাস রয়েছে তাদের এক্সপ্লয়েট করে তাদের মাধ্যমে প্রচুর পরিমাণে উৎপাদন বৃদ্ধি করে, এবং সেই উৎপাদনের মাধ্যমে তারাই কিন্তু নিজেদের প্রফিটটা ম্যাক্সিমাইজ করে। কিন্তু অন্যদিকে লেবারাল ক্লাস তাদের দ্বারা প্রচুরভাবে এক্সপ্লয়েটেড হয়ে থাকে বা শোষিত হয়ে থাকে, এবং তারা তাদের ন্যায্য মজুরি হয়তো থেকে কিছুটা ডিপ্রাইভড হয় বা বঞ্চিত হয়ে থাকে। রাজনৈতিক ক্ষমতা বিশ্লেষণ করলে তাকে এই অ্যাসপেক্টে বিচার করা যায়, যেমন
whether it can be denoted as centralized or decentralized. অর্থাৎ এটা কি কেন্দ্রীভূত ধারণা না বিকেন্দ্রীভূত ধারণা। সেখানে যদি আমরা একটু চীনের কথা বলি, সেখানে তারও একটা উদাহরণ আমরা তুলতে পারি। চীন হচ্ছে একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র, আমরা এটা বলে থাকি পিপলস রিপাবলিক অফ চায়না। এবং সেখানে যেটা রয়েছে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের যে সিস্টেম রয়েছে, পলিটিক্যাল সিস্টেম রয়েছে, সেখানে আমরা ডেমোক্রেটিক সেন্ট্রালাইজেশন বা গণতান্ত্রিক কেন্দ্রীকরণের নীতি অনুসৃত হয় এটা লক্ষ্য করে থাকি। এবার বলা যায় হোয়াট ইজ দ্য ডেমোক্রেটিক সেন্ট্রালাইজেশন, অর্থাৎ গণতান্ত্রিক কেন্দ্রীকরণটা কি। সেখানে দেখা যায় যদি তাদের শাসন ব্যবস্থাকে আমরা বিভাজন করি বিভিন্ন স্তরে, অর্থাৎ বিভিন্ন যদি স্ট্র্যাটিফাইড বা বিভিন্ন সেকশনে যদি ভাগ করি, সেখানে বা পিরামিডের মতো যদি তাকে কল্পনা করি, পিরামিডের অনেকগুলো স্তর থাকে, তেমনি সেখানে দেখা যায় যে এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় দেখা যায় যে সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা রয়েছে, সেখানে আমরা দেখতে পাই যে সেই শাসন ব্যবস্থায় উচ্চ স্তরে যে সিদ্ধান্ত গৃহীত হয় সেটা যেমন নিম্ন স্তরে আসে, নিম্ন স্তরে যে সিদ্ধান্ত গ্রহণগুলো গৃহীত হয় সেটাও কিন্তু উচ্চ স্তরে যায়, অর্থাৎ সেখানে কিন্তু সেটা বিনিময় হয়ে থাকে, অর্থাৎ সেটার মধ্যে এক্সচেঞ্জ হয়ে থাকে, অর্থাৎ সিদ্ধান্ত উপর থেকে নিচে নামে, নিচ থেকে উপরে ওঠে, কিন্তু সেই সিদ্ধান্তের মধ্যে যেটা অ্যাবসলিউট বা লাস্টে যে মানে আলাপ আলোচনার পরে সিদ্ধান্তগুলো নিয়ে আলাপ আলোচনা করে, অনেক সময় দেখা যায় যে নিচের সিদ্ধান্তকে উচ্চ কর্তৃপক্ষ অ্যাকসেপ্ট করে নেয় বা উচ্চ কর্তৃপক্ষ নিচের সিদ্ধান্তকেও অ্যাকসেপ্ট করে, উচ্চ কর্তৃপক্ষ নিম্ন কর্তৃপক্ষ উচ্চ কর্তৃপক্ষের সিদ্ধান্তকেও অ্যাকসেপ্ট করে নেয়। কিন্তু এই ব্যাপারে যে অ্যাবসলিউট ডিসিশন মেকারটা হয়ে থাকে সেটা কিন্তু বলতে পারো যে শাসন ব্যবস্থার সর্বোচ্চ স্তরে গৃহীত হয়ে থাকে। সুতরাং এই যে সিদ্ধান্তের আদান প্রদান সেটা কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে হয়ে থাকে, অর্থাৎ সেটা উঁচু থেকে নিচু স্তরে যায়, নিচু থেকে উঁচু স্তরে যায়, কিন্তু লাস্ট ডিসিশন মেকার হয়ে থাকে বলতে পারো শাসন ব্যবস্থার যে সর্বোচ্চ সংগঠন রয়েছে সে নিয়ে থাকে। সুতরাং সেখানে আবার কিন্তু একটা সেন্ট্রালাইজেশনের গন্ধ পাওয়া যায়। সুতরাং বলা যায় যে রাজনৈতিক ক্ষমতা whether it can be denoted as centralized or it can be denoted decentralized. রাজনৈতিক ব্যবস্থার ক্ষমতা স্বতন্ত্রীকরণ এই দৃষ্টিভঙ্গিও কি অনুসৃত হয়, সেখানে আমরা বলতে পারি আমেরিকার কথা। আমেরিকান যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা রয়েছে আমেরিকা, যেখানে ফেডারালিজম অনুসৃত হয়ে থাকে এবং সেখানে দেখা যায় যে মন্তেস্কু এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির ধারণাটা এনেছিলেন, ফরাসি দার্শনিক তিনি ছিলেন। সেখানে বলা হলো তাহলে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটা কি। আগে যখন আলোচনা করেছিলাম বলা হয়েছিল যে সরকারের তিনটে বিভাগ থাকে, আইন, শাসন এবং বিচার বিভাগ। আইন বিভাগ আইন তৈরি করে, শাসন বিভাগ সেই আইনটাকে প্রয়োগ করে, আর বিচার বিভাগ সেই আইনটাকে ব্যাখ্যা করে। আমেরিকায় যেখানে কানাডা এই সমস্ত জায়গায় যেখানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা অনুসৃত হয়, সেখানে এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটাকে অনুসরণ করার একটা প্রবণতা বা টেন্ডেন্সি লক্ষ্য করা যায়। সেখানে কি হচ্ছে, আইনসভা একটা স্বনির্ভর সংস্থা হিসেবে কাজ করে এবং সে তার কাজে কখনোই সেখানে বলা হয় যে সাধারণত শাসন বিভাগ বা বিচার বিভাগ ইন্টারফেয়ার করবে না। সেই জন্য বা আইন বিভাগ যেমন স্বমহিমায় কাজ করে, শাসন বিভাগও সেই স্বমহিমায় সে কাজ করবে, বিচার বিভাগও স্বমহিমায় কাজ করবে। সেই জন্য প্রত্যেকটা বিভাগ আলাদা আলাদা ভাবে যেহেতু কাজ করে, সেহেতু সেখানে বলা হয় যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অনুসৃত হয়। কিন্তু সঙ্গে সঙ্গে আরেকটা উত্তর আসে বা প্রশ্ন উঠে আসে, নিয়ন্ত্রণ ও ভারসাম্যের নীতি কি সেখানে অনুসৃত হয় না? উত্তরটা হচ্ছে হ্যাঁ, নিয়ন্ত্রণ এবং ভারসাম্যের নীতি অনুসৃত হয়, অর্থাৎ কন্ট্রোল এন্ড চেকস এন্ড ব্যালেন্সেস। কথাটার মানে কি? সেখানে বলা হচ্ছে যে দেখো আমেরিকায় যেটা রয়েছে সেখানে সাধারণত রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা পরিচালিত হয়ে থাকে। সেখানে কিন্তু টাইটুলার হেডি বলুন বা রিয়েল হেডি বলুন, সেটা হচ্ছে প্রেসিডেন্ট। টাইটুলার তো বলা যায় না, রিয়েল হেড, অর্থাৎ সেখানে প্রেসিডেন্টের পরিচালিত শাসন ব্যবস্থা রয়েছে। সেখানে কিন্তু প্রেসিডেন্ট নিশ্চয়ই অল ইন অল ক্ষমতায়
কিন্তু তিনি কিন্তু একেবারে ডেসপারেটলি ভাবে নিজের ক্ষমতা প্রয়োগ করতে পারেন না। তার ক্ষমতাকে কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে কে? সাধারণত পার্লামেন্টের দুটো কক্ষ সেখানে রয়েছে। একটা হচ্ছে সেনেট এবং দ্বিতীয়ত যেটাকে বলা যায় যে পিপলস রিপ্রেজেন্টেটিভ চেম্বার, অর্থাৎ বলা যায় প্রতিনিধিত্ব সংস্থা, প্রতিনিধিত্ব কক্ষ। অর্থাৎ আমেরিকার পার্লামেন্টের দুটো কক্ষ রয়েছে, একটা হচ্ছে সিনেট আর একটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ চেম্বার, অর্থাৎ সেটা হচ্ছে প্রতিনিধিত্ব কক্ষ। তারা কিন্তু বলতে পারো যে প্রেসিডেন্ট বলতে পারেন যে প্রেসিডেন্টের ক্ষমতাকে অনেকখানি নিয়ন্ত্রণ করে থাকে। অর্থাৎ প্রেসিডেন্টের হাতে ক্ষমতা রয়েছে, বলতে পারো যে সেনেটে যারা কর্মচারী রয়েছে তাদের নিয়োগ করার ক্ষমতা নিশ্চয়ই প্রেসিডেন্টের রয়েছে, কিন্তু প্রেসিডেন্ট সেখানে একবারে অ্যাব্রাপ্টলি ডিসিশন নিতে পারে না, সিদ্ধান্ত নিতে পারে না। সেখানে কাদের নিয়োজিত করা হবে সেখানে কিন্তু সেনেটের সম্মতি প্রয়োজন হয়। সুতরাং রাষ্ট্রপতির ক্ষমতা সেখানে তাহলে কি হচ্ছে, সেনেটের দ্বারা নিয়ন্ত্রিত হয় বা সেখানে সেইভাবে ক্ষমতা নিয়ন্ত্রণ এবং ভারসাম্যের নীতি অনুসৃত হয়। সুতরাং রাজনৈতিক ক্ষমতা বিশ্লেষণের ক্ষেত্রে আমাদের কিন্তু এই নীতিগুলোর কথাও জানতে হয়, অর্থাৎ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি এবং নিয়ন্ত্রণ ও ভারসাম্যের নীতি। সুতরাং গণতান্ত্রিক ব্যবস্থাকে যখন ব্যাখ্যা করা হয় তখন কিন্তু এই বিষয়গুলোকেও আমাদের গোচরে আনতে হয়। এরপর যে উত্তর যে 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 বিষয়টি উঠে আসে, রাষ্ট্র তো শুধু রাষ্ট্র বলেই চলে না, রাষ্ট্রের মধ্যে কারা বলয়ন করে? নাগরিকরা আমরা রয়েছি। সুতরাং রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের অন্তর্ভুক্ত যে ব্যক্তি বা নাগরিকদের সম্পর্কটা কিরকম হবে, কি ধরনের রিলেশন থাকবে, সেখানে বলা হচ্ছে সরকার নাগরিকদের কতটা কিরকম অধিকার দিচ্ছে, কতটা কিরকম অধিকার দিচ্ছে বা দায় বলতে পারো যে নাগরিকরাও বা তার দায়িত্ব কতটা পালন করছে। সুতরাং বলা যায় সরকার নাগরিকদের মধ্যে অধিকারকে কিভাবে দান করছে এবং দ্বিতীয়ত দায়িত্বের ধারণাটাও কিভাবে বণ্টিত হচ্ছে, এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে আছে। এছাড়াও আরেকটি যে বিষয় গুরুত্বটা পায়, দ্যাট ইজ দ্য পলিটিক্যাল ইকোনমি, অর্থাৎ রাজনৈতিক অর্থনীতির অন্তর্ভুক্তিকরণ। অর্থনীতি নিশ্চয়ই জানো, অর্থনীতি দেশের রাজনৈতিক ব্যবস্থাকে অনেকখানি নিয়ন্ত্রণ করে থাকে। এই যে উদাহরণস্বরূপ আমরা পুঁজিপতি ব্যবস্থার কথা বললাম, সেটা আমরা কি বলছি, দেশে পুঁজিবাদী সম্প্রদায় রয়েছে যারা অনেক শ্রেণী বা তাদের হাতে, তারা হয়তো সংখ্যায় কম হতে পারে কিন্তু তাদের হাতে ক্ষমতার অর্থে যেহেতু কেন্দ্রীভবন থাকে সেহেতু তাদের হাতে ক্ষমতাও কেন্দ্রীভূত হয়ে থাকে এবং এই ক্ষমতার ইউজ বা মিসইউজ যাই বলেন না কেন, তার মাধ্যমে তারা সমাজে যারা লেবারাল ক্লাস রয়েছে বা শ্রমিক শ্রেণী রয়েছে তাদের কিন্তু এক ধরনের এক্সপ্লয়েট করে। মার্কসিজম যে পুঁজিপতি সম্প্রদায় বা পুঁজিপতি ব্যবস্থার কথা বলেছিল, সেই পুঁজিপতি ব্যবস্থাকে কি আমরা আমাদের সমাজ থেকে পুরো ইরাডিকেট করতে পেরেছি? কখনোই সেটা সম্ভব নয়। পৃথিবীর বেশিরভাগ দেশ যদি লক্ষ্য করা যায় তাহলে বেশিরভাগ দেশই দেখা যাবে গণতান্ত্রিক পদ্ধতি বা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আছে, সেখানে নির্বাচনী ব্যবস্থা আছে, সেগুলো নিশ্চয়ই আছে, কিন্তু সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই যে অর্থনীতি, বেশিরভাগ দেশের অর্থনীতি হচ্ছে কিন্তু ক্যাপিটালিস্টিক ইকোনমি, অর্থাৎ পুঁজিপতি অর্থনীতি সেখানে লক্ষ্য করা যায়। সুতরাং অর্থনীতি কিভাবে দেশের রাজনৈতিক ব্যবস্থাকে প্রভাবিত করে, তার মাধ্যমে কোন দেশের কি ধরনের রাজনৈতিক ব্যবস্থা গ্রহণ করছে সেটাও আমাদের কাছে পরিষ্কার হয়ে যায়। কোন দেশের অর্থনীতি পরিকল্পনা প্রক্রিয়াকে কতখানি প্রভাবিত করে। দ্বিতীয়ত বলা যায় যে রাজনৈতিক শাসনে যেমন সামাজিক অর্থনৈতিক বিষয়গুলি কতখানি প্রভাব ফেলে সেগুলো আমাদের সবকিছুই কিন্তু জ্ঞাতব্য বিষয় হিসেবে আলোচনার মধ্যে অঙ্গীভূত করতে হয়। এছাড়া শুধুমাত্র একটা দেশের অর্থনীতি নিয়ে সেই দেশটাকে জানা যায় না বা সেই দেশে শুধু রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সেই দেশের সমাজকে আমরা ব্যাখ্যা করতে পারি না। সুতরাং সেখানেও কিন্তু তার সাংস্কৃতিক আসপেক্ট থাকে বা কালচারাল আসপেক্ট থাকে, সেই বিষয়গুলোকেও আমাদের আলোচনা অঙ্গীভূত করতে হয়। তবে সেই বিষয়গুলির উপর ভিত্তি করে কোন দেশের রাজনৈতিক ব্যবস্থার স্থায়িত্ব বা স্টেবিলিটিকে আমরা ব্যাখ্যা করতে পারি। তাই অনেক রাষ্ট্রবিজ্ঞানী বলে থাকেন যে রাজনৈতিক শাসনের তিনটে লক্ষ্য থাকে। কিরকম থাকে?
এই শ্রেণীবিভাগ সাধারণত সরকার এবং রাজনীতিকে কি হচ্ছে বুঝতে সহায়তা করে। কোন দেশের রাজনৈতিক শাসনকে যদি আমার বুঝতে হয়, সরকারকেও বুঝতে হবে এবং সেই দেশের পলিটিক্স বা পলিটিক্যাল সিনারিওকেও আমাকে জানতে হবে। দ্বিতীয়ত, যেমন ধরুন ভারতবর্ষের কথা। ভারতবর্ষ হচ্ছে আমরা বলে থাকি একটা লিবারেল ডেমোক্রেটিক কান্ট্রি। সত্যি সেই দেশের নাগরিকরা মৌলিক অধিকারগুলো ঠিকমতো ভোগ করতে পারছে কি, বা কতখানি ভোগ করছে? আর যারা নাগরিকরা ভোগ করছে তারা তাদের ডিউটি অফ দ্য সিটিজেন, সেই অর্থাৎ নাগরিকদের যে ডিউটি অর্থাৎ ডিউটি অফ দ্য যে সিটিজেন, সেই বিষয়টিকে তারা কি ঠিকমতো পালন করছে সেটাও আমাদের জানতে হবে। সুতরাং দেখা যায় যে রাজনৈতিক শাসনে তাহলে তিনটে লক্ষ্য থাকে। প্রথমত যেটা বলা যায়, এই শ্রেণীবিভাগ সরকার এবং রাজনীতিকে সহজভাবে বুঝতে সহায়তা করে। দ্বিতীয়ত বলা যায় একটা সুন্দর বা একটা ভালো মতো সরকার গড়ে তুলতে আমাদের সহায়তা করে। তৃতীয়ত, এই ক্ষেত্রে অভিজ্ঞতার একটা বিশাল গুরুত্বতা বা ইম্পর্টেন্স রয়েছে। উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থা সেই দেশের পক্ষে ভালো না সমাজতান্ত্রিক ব্যবস্থা সেই দেশের পক্ষে ভালো, সেটাও কিন্তু বিচার করা যায় এই রাজনৈতিক শাসনের লক্ষ্যের দিকে নির্ভর করে। এরপরে যেটা আমাদের বলা যেতে পারে যে উন্নয়নশীল রাষ্ট্রগুলি, যে রাষ্ট্রগুলো আমাদের যদি আমরা দেখি বিশ্ব ব্যবস্থাকে যদি বিচার করি, তাহলে দেখা যায় যে পৃথিবীতে যে ওয়ার্ল্ড সিস্টেম রয়েছে তাকে আমরা দেখতে পাই, বা পৃথিবীতে যে ইন্টারন্যাশনাল সিনারিও রয়েছে, আন্তর্জাতিক ব্যবস্থা রয়েছে, সেখানে বিভিন্ন দেশের সহাবস্থান লক্ষ্য করা যায়। এবং সেই বিভিন্ন দেশের যে সহাবস্থান লক্ষ্য করা যায়, সেই বিভিন্ন দেশকে আমরা অনেক ক্ষেত্রে তিন ভাগে ভাগ করতে পারি। একটা রয়েছে উন্নত রাষ্ট্র, ডেভেলপড কান্ট্রি, একটা রয়েছে উন্নয়নশীল রাষ্ট্র, ডেভেলপিং কান্ট্রি, আর একটা রয়েছে আন্ডার ডেভেলপড কান্ট্রি বা অনুন্নত রাষ্ট্র। এই ক্যাটাগরিতেও বিভাজন করতে পারি। এখন বলা যায় যে সাধারণত এইসব দেশগুলিতে কি ধরনের শাসন ব্যবস্থা গ্রহণ করা হয়। সেখানে গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার যদি ইভলিউশন বা বিবর্তন দেখে থাকি, তাহলে প্রথমে আমাদের বলতে হবে যে গণতান্ত্রিক ব্যবস্থা কথাটা হচ্ছে ইংলিশে ডেমোক্রেসি। ডেমোক্রেসি বা গণতন্ত্র শব্দটি একটি প্রাচীন শব্দ এবং সেটা বলা হয় যে এই শব্দটি অরিজিনাল হচ্ছে গ্রিক শব্দ ডেমস এবং ক্রেটিস বা ক্রেটাস বা বলা হয়ে থাকে, যেটাকে বলা হয় প্রেশিয়া বা যেটাকে বলা হয় রুল বা অথরিটি। সেটাকে বুঝতে গেলে আমাদের বলতে হবে, এক কথা যদি বলা যায় জনগণের শাসন বা রুল বাই দ্য পিপল কথাটা বলা হয়। ডেমোক্রেটিয়া কথাটি প্রথম সূত্রপাত হয়েছিল কিন্তু অ্যারিস্টটলেরই সময়, এবং সেখানে সেটা সিটি স্টেটের বলতে পারো যে দৃষ্টিভঙ্গিতে বা নগর রাষ্ট্রের দৃষ্টিভঙ্গিতে প্রথম ব্যবহৃত হয়। এবং এই প্রসঙ্গে বলতে গিয়ে অ্যারিস্টটল বলেছিলেন যে একজনের দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থাকে আমি নাম দিলাম রাজতন্ত্র বা মনার্কি। দ্বিতীয়ত, কয়েকজনের দ্বারা যে পরিচালিত শাসন ব্যবস্থা তাকে আমরা বলে থাকবো অভিজাত কেন্দ্রিক বা অভিজাত তান্ত্রিক, বা যাকে আমরা বলে থাকি ইংলিশে অলিগার্কি। এবং তৃতীয়ত যেটা বলা হয় অনেকজনের দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থা, যেটা হচ্ছে গণতন্ত্র বা ডেমোক্রেসি, যেটা আজকে বেশিরভাগ পৃথিবীর বেশিরভাগ রাষ্ট্রে পরিলক্ষিত হয় এবং বেশিরভাগ রাষ্ট্রে কিন্তু লিবারেল ডেমোক্রেসি বা উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থা রয়েছে। গ্রিসের পাশে এথেন্স আছে, সুতরাং এথেন্সীয় গণতন্ত্রের ক্ষেত্রে কি লক্ষ্য করা গেছিল? সেখানে বলা হয়েছিল যে যারা সমাজের মাইনরিটি ক্লাস অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যবস্থাপনাটির ক্ষেত্রে কম্প্রোমাইজ করে এবং রাজনৈতিক প্রক্রিয়ায় আস্তে আস্তে অংশগ্রহণ করতে শুরু করে। তারপরে দিন পরিবর্তিত হয়েছে, যুগ পরিবর্তিত হয়েছে। আজকে আমরা দেখতে পাই বিংশ শতকে দেখা যায় যে সাধারণত সারা পৃথিবীতে রাষ্ট্রগুলিতে সাধারণত স্থায়ী বসবাসকারী নাগরিকদের অনেক অধিকার দেওয়া হয়েছে, যেগুলোকে আমরা ফান্ডামেন্টাল রাইটস বলে বিবেচনা করে থাকি। অর্থাৎ আমার বাক স্বাধীনতা আছে, চলাফেরার স্বাধীনতা আছে, ধর্মীয় আচরণ ফ্রিলি অনুশীলন করার অধিকার আছে, এছাড়া এরকম অনেক অধিকার আছে। সেখানে যদি সেগুলো উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্রের ক্ষেত্রে হয়ে থাকে। এছাড়াও যে কনসেপ্টের উপর ভীষণভাবে গুরুত্ব দেওয়া হয় সেটা হচ্ছে সার্বজনীন ভোটাধিকার বা বলতে পারো রুল বাই দ্য পিপল। এগুলির প্রয়োগের উপরে কিন্তু একটা রাষ্ট্রের বা জাতি রাষ্ট্রের ধারণাটাও কি হয়ে থাকে, সাধারণত বজায় থাকে।
দ্বিতীয় বা তৃতীয় বিশ্বের দেশগুলোর ক্ষেত্রে যদি লক্ষ্য করে থাকি, তাহলে দেখা যায় যে গণতন্ত্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে প্রতিষ্ঠার ক্ষেত্রে আরো কতগুলো উপাদান বা ফ্যাক্টর রয়েছে, যেগুলির উপরে ভীষণভাবে গুরুত্বতা বা ইম্পর্টেন্স দেওয়া হয়। প্রথমত হচ্ছে অর্থনীতির দিক দিয়ে যদি বিচার করো, যৌথ মালিকানা অর্থাৎ কালেকটিভ ওনারশিপ, অর্থাৎ আজকের মতো ভারতবর্ষের ক্ষেত্র যদি দেখো, সেখানে কিন্তু রয়েছে একটা মিশ্র অর্থনীতি বা মিক্সড ইকোনমি, এবং সেখানে যেটা লক্ষিত হয়, যেমন প্রাইভেট এন্টারপ্রেনিয়রশিপও আছে, পাবলিক এন্টারপ্রেনিয়র্স বা গভর্নমেন্টও রয়েছে, মানে গভর্নমেন্ট সেক্টর রয়েছে, প্রাইভেট সেক্টর রয়েছে, অর্থাৎ সেখানে যৌথ মালিকানা রয়েছে। দ্বিতীয়ত বলা যায় যে রাজনৈতিক বা লিগাল বা আইনগত অধিকার রয়েছে। আমাদের মতো ভারতবর্ষ বা পৃথিবীর অনেক দেশ আছে যেখানে বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা রয়েছে বা মাল্টি পার্টি সিস্টেম রয়েছে, যেখানে হোয়ারাস আমেরিকা বলো বা ব্রিটেন বলো, যেখানে কিন্তু বাই পার্টি সিস্টেম বা দ্বিদলীয় ব্যবস্থা বর্তমান রয়েছে। চতুর্থত ভারতবর্ষ রয়েছে বা ভারতের মতো অনেক দেশ রয়েছে যেখানে কিন্তু পার্লামেন্টারি অ্যাডমিনিস্ট্রেশন বা সংসদীয় রাজনীতি রয়েছে। পঞ্চমত কি রয়েছে, নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার রয়েছে এবং তার সিভিল রাইটস রয়েছে বা পৌর অধিকার রয়েছে। এছাড়াও বলা হচ্ছে প্রত্যেক দেশে যেগুলো লিবারাল কান্ট্রি রয়েছে, তাহলে সেখানে দেখা যায় যে সেখানে গণতান্ত্রিক সাংবিধানিক ব্যবস্থা বা সেই প্রত্যেক দেশের শাসন ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে একটা সংবিধান অনুসৃত হয়, এই ব্যাপারটাও লক্ষিত হয়। এছাড়াও যে ব্যাপারটার উপর ভীষণভাবে গুরুত্ব দেওয়া হয়, দ্যাট ইজ দ্য ইকুয়ালিটি, চেষ্টা করা হয়, অর্থাৎ সমতার ধারণা এবং সঙ্গে সঙ্গে ফ্রিডম অর্থাৎ স্বাধীনতার ধারণার উপরেও ভীষণভাবে গুরুত্ব দেওয়া হয়। এই প্রসঙ্গে বলতে গিয়ে উন্নত দেশগুলির ক্ষেত্রে বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী রবার্ট ডালের কথাও কিছুটা আলোচনায় এসে যায়। উন্নত দেশগুলির ক্ষেত্রে সাধারণত যে ধরনের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা রয়েছে, সে প্রসঙ্গে বলতে গিয়ে রবার্ট ডাল তার বিখ্যাত গ্রন্থ ছিল যেটাকে বলা হয় পলিআরকি, অর্থাৎ পার্টিসিপেশন এন্ড অপোজিশন। এই বইটাতে তিনি কিছু বক্তব্য লিপিবদ্ধ করেছিলেন। কথাটা কি বললাম, পলিআরকি। পলিআরকি মানে কি? পলিআরকি মানে হচ্ছে অনেক, এবং অর্থাৎ পলি আর আরকি মানে কি? আরকি মানে হচ্ছে শাসন, অর্থাৎ তাহলে যদি তাকে বাংলা মানে করা হয়, তার মানে কি দাঁড়ায়? বহুতন্ত্র শাসন ব্যবস্থাকে বোঝানো হয়। এবং সেটা বলতে গিয়ে রবার্ট ডাল বলেছিলেন যে সাধারণত পৃথিবীর উন্নত দেশগুলোতে, প্রথমত উত্তর আমেরিকা, পাশ্চাত্য ইউরোপিয়ান যে কান্ট্রি গুলো রয়েছে বা ইউরোপিয়ান যে দেশগুলো রয়েছে, এবং অস্ট্রেলিয়ায় সাধারণত এই বহুতান্ত্রিক শাসন ব্যবস্থা পরিলক্ষিত হয়ে থাকে। তাহলে এই দেশের এই যে বহুতান্ত্রিক শাসন ব্যবস্থা, সেখানে কি ধরনের বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়? সেখানে বলা হচ্ছে সার্বজনীন ভোটাধিকারের উপর ভীষণভাবে গুরুত্ব আরোপ করা হয়, অর্থাৎ প্রত্যেক মানুষের ভোট দেবার অধিকার আছে এবং নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার রয়েছে, সঙ্গে সঙ্গে নির্বাচিত হওয়ার অধিকার রয়েছে। দ্বিতীয়ত বলা হচ্ছে একটা বাধামুক্ত সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থার কথা বলা হয়েছে, এবং সেখানে কিন্তু অন্যান্য যে সমস্ত উপাদানগুলো রয়েছে রাজনৈতিক ব্যবস্থায়, যেমন প্রেসার গ্রুপ বা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, তাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তৃতীয়ত বলা হচ্ছে আরবিট্রারি মানে উল্টোপাল্টা যে সমস্ত কাজকর্ম রয়েছে, সেগুলোকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়ে থাকে। এছাড়াও চতুর্থত, যেহেতু এই সমস্ত উন্নত দেশগুলো রয়েছে, উন্নত দেশগুলোতে কি হচ্ছে, শাসন ব্যবস্থায় বিরোধী পক্ষ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, সুতরাং বিরোধী পক্ষেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যেমন এই ক্ষেত্রে আমরা হয়তো ব্রিটেনের কথা বলতে পারি, যেমন ব্রিটেনে কি হচ্ছে, বাইপার্টি সিস্টেম রয়েছে, দ্বিদলীয় ব্যবস্থা রয়েছে, সেখানে যে দল সংখ্যাগরিষ্ঠ বা অ্যাবসলিউট মেজরিটি পায়, they have the ability to form the government, অর্থাৎ they have the power to form the government, তারাই কিন্তু সরকার গঠন করে। আর যারা গঠন করতে পারল না সরকার, they play the opposition role, অর্থাৎ তারা কিন্তু বিরোধী পক্ষের অবস্থান গ্রহণ করে। সেই জন্য তাদের বলা হয়ে থাকে his or her majesty's opposition।
সুতরাং বিরোধী পক্ষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এছাড়াও বিভিন্ন যে তথ্য সংগ্রহ করা হয় সে ব্যাপারে তার সত্যতা ও যাচাই এই ধরনের শাসন ব্যবস্থায় পরিলক্ষিত হয়। অধিকারগুলো, মানুষ যে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকারগুলো রয়েছে সেই অধিকারগুলো নাগরিকরা মনে করা হয় ঠিকমতো ভোগ করতে পারে। এছাড়াও তারা অনেক সময় অনেক ধরনের নতুন আন্দোলনের নেতৃত্ব দেয়, যেটাকে আমরা বলে থাকি নব সামাজিক আন্দোলন বা নিউ, বলতে পারো সোশ্যাল মুভমেন্ট, এই বিষয়টির উপর গুরুত্ব দিয়ে থাকে। এবং মানুষ যেহেতু অনেক বেশি শিক্ষিত, উন্নত সমাজ ব্যবস্থা, অনেক বেশি তারা রাজনৈতিক পরিস্থিতি বা পলিটিক্যাল সিনারিও নিয়ে অনেক বেশি কশাস বা অনেক বেশি তারা সচেতন থাকে, সুতরাং অটোমেটিক্যালি আমরা বলতে পারি যে সেখানে একটা গণতান্ত্রিক চেতনা সম্পন্ন নাগরিক সমাজ লক্ষিত হয়ে থাকে। এছাড়াও দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে রাজনৈতিক প্রক্রিয়া যখন এগিয়ে চলে তখন অনেক সময় দেখা যায় তাদের মধ্যে একটা দ্বান্দ্বিকতা বা কনফ্লিক্ট দেখা যায়। সুতরাং রাজনৈতিক সমাজ, কোন একটা দেশের রাজনৈতিক ব্যবস্থার মধ্যেও অনেক সময় কনফ্লিক্ট বা দ্বান্দ্বিকতা লক্ষিত হয়ে থাকে। এবং এছাড়াও বলতে পারো সেই রাজনৈতিক ব্যবস্থায় যে বিভিন্ন সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলির মধ্যেও তাই সংগঠনগুলো অনেক ইন্ডিপেন্ডেন্ট হয়েছে বা অনেক স্বাধীনভাবে কাজ করতে পারে। এবং এই সমস্ত দেশের, উন্নত দেশের শাসন ব্যবস্থায় সাধারণত ওপেন মার্কেট ইকোনমি বা খোলা বাজারি অর্থনীতিকে গ্রহণ করা হয়ে থাকে। অর্থাৎ খোলা বাজারে মানুষের ডিমান্ড বা চাহিদা অনুযায়ী বাজারে জিনিসপত্রের দাম সাধারণত নির্ধারিত হয়ে থাকে। এবারে যদি আমরা উন্নয়নশীল দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে পরিলক্ষণ বা সেটাকে বিচার করার চেষ্টা করি, সেখানেও আমরা কিছু ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য খুঁজে পাই। কি রকম হয়ে থাকে? সাধারণত যদি একটু উন্নয়নশীল দেশের কথা যদি বলে থাকি, সাধারণত সেখানে দেখা যায় এই দেশগুলো না প্রথমে সাধারণত অনেক দিন ধরে তারা সাধারণত বিভিন্ন উপনিবেশের আন্ডারে ছিল। যেমন আমাদের দেশের মধ্যে ভারতবর্ষ প্রায় আমরা 200 বছর ব্রিটিশদের আন্ডারে ছিলাম। তারপর সেখান থেকে আমরা স্বাধীনতা অর্জন করেছি জাতীয়তাবাদী বা স্বাধীনতা সংগ্রামী আন্দোলনের মাধ্যমে বা ঔপনিবেশিক বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা সেই স্বাধীনতা অর্জন করেছি। এর ফলে দেখা গেছে যে সেখানে অনেক নতুন নতুন রাষ্ট্রের উৎপত্তি ঘটেছে এবং সেই রাষ্ট্রগুলো কিন্তু গণতান্ত্রিক মানসিকতা নিয়ে কি হয়েছে, জন্ম লাভ করেছে, অর্থাৎ গণতান্ত্রিকতা এই নীতিটির উপরে গুরুত্ব আরোপ করেছে। কিন্তু এরা তো সবই জন্মগ্রহণ করেছে, সুতরাং এদের মধ্যে অনেক ধরনের প্রবলেম বা সমস্যা রয়েছে বা তাদের বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার শিকার হতে হয়েছে। কি রকম শিকার হতে হয়েছে? সেখানকার মানুষজন অনেক দিন ধরে এই সমস্ত উপনিবেশের দ্বারা এক্সপ্লয়েটেড হয়েছে বা শোষিত হয়েছে। অর্থাৎ সেখানে সেই জন্য মানুষের মধ্যে হিউজ এডুকেশন সেটা স্প্রেড আপ করেনি বা শিক্ষা ব্যবস্থা ছড়ানো সম্ভব হয়নি, যার ফলে সেখানে মানুষদের মধ্যে নিরক্ষরতার প্রাচুর্য এবং সাক্ষরতার অভাব সেটা ভীষণভাবে দেখা যায়। অর্থাৎ ইলিটারেট পপুলেশনের সংখ্যা অনেকটাই বেশি। দ্বিতীয়ত যেটা বলা যায় যে শিল্পায়ন, নিজেরা আগে খেতে পাওয়া সম্ভব, আগে তো নিজেদের খাদ্যের দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ হতে হবে, তারপর তো আমাকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথা ভাবতে হবে। সুতরাং শিল্পায়ন প্রাথমিকভাবে হয়তো বা প্রাইমারি স্টেজে কখনোই সম্ভব হয় না। তৃতীয়ত যেটা বলা যায় যে সনাতনী বা ট্র্যাডিশনাল বা প্রাচীন যে সংস্কৃতি রয়েছে তার পুরোপুরি ফ্লারিশমেন্ট ঘটে না, বিকাশ হয় না। যেমন যেমন ভারতবর্ষ প্রায় 200 বছর আমরা ব্রিটিশদের অধীনে ছিলাম, সুতরাং আমাদের যে নিজস্ব কালচার বা সংস্কৃতি সেই সময় সেটা তার ফ্লারিশমেন্ট ঘটেনি বা বিকাশ ঘটেনি। সুতরাং দেখা যায় যে প্রাচীন সংস্কৃতি একটা অভাব সেই সময় লক্ষ্য করা যায়। এশিয়া এবং আফ্রিকার দেশগুলি যদি এই গণতান্ত্রিক অনুন্নত রাষ্ট্র বা উন্নয়নশীল রাষ্ট্রের কথা যদি বলতে চাই, সেখানে দেখা যায় যে এশিয়া এবং আফ্রিকা বা ল্যাটিন আমেরিকার যে দেশগুলো রয়েছে তাদের কথা বলা হয়। এবং সেখানে দেখা যায় যে এখানে এই রাজনৈতিক ব্যবস্থাকে যখন ব্যাখ্যা করার কথা বলা হয়, সেখানে দেখা যায় এশিয়ার অনেক কান্ট্রি রয়েছে
বা আফ্রিকার অনেক দেশ রয়েছে, সেখানে হয়তো কোথাও কোথাও গণতান্ত্রিক ব্যবস্থা গ্রহণ করলেও কোনো কোনো দেশে কিন্তু কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা লক্ষ্য করা যায়, এমনকি আরব দুনিয়ায় সেটাও প্রতিভাত হয়। এবং সেই কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা হিসেবে আমরা কি বলতে পারি, পাকিস্তানের কথা বলতে পারি। উন্নয়ন রাষ্ট্র বা যে দেশগুলো উন্নতি করার চেষ্টা করছে বা আন্ডার ডেভেলপড রয়েছে, সেই সমস্ত দেশগুলির ক্ষেত্রে সাধারণত গণতান্ত্রিক শাসন ব্যবস্থাও যদি প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়, সেখানেও সাফল্যের ক্ষেত্রে কতগুলো বাধা হয়ে দাঁড়ায় উপাদান। কি কি উপাদান প্রধান বাধা বা অবস্টাকল হিসেবে কাজ করে? একটা হচ্ছে ভাষাগত, দ্বিতীয় হচ্ছে উপজাতিগত, ট্রাইবাল বলতে পারো আসপেক্টের দিক দিয়ে বিচার করলে, তৃতীয়ত হচ্ছে রিলিজিয়াস অ্যাসপেক্ট দিয়ে যদি বিচার করো, ধর্মগত দিক দিয়ে বিচার করো, এবং চতুর্থত যেটা এথনিসিটি বা গোষ্ঠীগত বিষয়ের দিক দিয়ে বিচার করো। গোষ্ঠীগত বৈচিত্র্যতা রাজনৈতিক সংগঠনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ডাইভার্সিফিকেশন আনে বা বৈচিত্র্যতা আনয়ন করে, এবং সমাজের উপর ভিত্তি করে সেভাবে অর্থনীতিকে বা ইকোনমিকে ফ্লারিশ করায় বা বিকাশ ঘটায়। এই রাজনৈতিক ব্যবস্থায় যদি দেখো, আস্তে আস্তে রাজনৈতিক অংশগ্রহণ বা পলিটিক্যাল পার্টিসিপেশন বৃদ্ধি পায়, এবং এই যে বিভিন্ন এথনিক গ্রুপ রয়েছে, বিভিন্ন যে গোষ্ঠীগুলো রয়েছে, সেই বিভিন্ন গোষ্ঠীর মধ্যে একটা তারা চেষ্টা করে ইউনিফিকেশন আনা বা একতা আনা বা ইউনাইটেড হওয়ার একটা মানসিকতা বা মেন্টালিটি লক্ষ্য করা যায়। যদি বিভিন্ন গোষ্ঠীর মধ্যে এই ইউনিফিকেশন আনা সম্ভবপর হয়, তবে সেক্ষেত্রে কিন্তু কোঅপারেশনটা বৃদ্ধি পায় বা সহযোগিতার মাত্রা বৃদ্ধি পায়। অনেক সময় গোষ্ঠীগুলির এই আপামর অংশগ্রহণ বা পার্টিসিপেশনের মধ্য দিয়ে দেখা যায় যে সেই দেশে গণতান্ত্রিক মানসিকতা সাফল্য অর্জন করে বা সাকসেসফুল হয়। কিন্তু সেটা যদি না করা সম্ভব হয়, তখন কিন্তু সেই টেন্ডেন্সিটা অথরিটেরিয়ান টেন্ডেন্সির দিকে চলে যায় বা সামরিক বা আমলাতান্ত্রিক শাসনের দিকে চলে যায়, যদি সেখানে মিলিটারি বা আমলাতান্ত্রিক ব্যুরোক্র্যাটিক পাওয়ারটা অনেক বেশি পাওয়ারফুল হয়ে ওঠে বা শক্তিশালী হয়ে ওঠে। পূর্ব এবং দক্ষিণ পূর্ব দেশগুলি যদি অর্থনৈতিক লক্ষ্যকে আমরা বিচার করার চেষ্টা করি, তাহলে দেখা যায় যে সেখানে কিন্তু বর্তমান যুগে ইকোনমিক এম কে পলিটিক্যাল এম বা রাজনৈতিক লক্ষ্যের থেকে অনেক বেশি ইম্পর্টেন্স বা গুরুত্ব দেওয়া হয়ে থাকে। এই অর্থনৈতিক প্রায়োরিটি লোকেদের কাছে কি হচ্ছে, লোকেদের গুরুত্বটা বৃদ্ধি করতে সহায়তা করে। লোকেদের কাছে অর্থনৈতিক প্রায়োরিটি যেমন গুরুত্ব পায়, অর্থনৈতিক প্রায়োরিটির কাছে লোকেদেরও কিন্তু গুরুত্ব অনেক বেশি বৃদ্ধি পায়। তাই আজকের দিনে দেখা যায় যে পূর্ব এবং দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো রয়েছে, তারা কিন্তু অনেক বেশি উন্নতি করে ফেলেছে। যেমন ধরো বলতে পারে সাউথ কোরিয়া, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান বলা যেতে পারে, সিঙ্গাপুর হচ্ছে এমন একটা দেশ যেটা 70-এর দশকে তৈরি হয়েছিল, বেশি দিন তৈরি হয়নি, হয়তো 70s-এ এটা তৈরি হয়েছিল। কিন্তু সিঙ্গাপুর বলেন, ইন্দোনেশিয়া বলেন, এরা আজকে অনেক উন্নতি করে ফেলেছে। সিঙ্গাপুর তো ভীষণই উন্নতি করেছে, এবং সিঙ্গাপুরে যদি জনসংখ্যা দেখেন বা জনগণ দেখেন, তাদের বেশিরভাগই দেখবে যে তারা বিভিন্ন অন্যান্য দেশ থেকে লোকজন এসে সেখানে বসবাস করে সিঙ্গাপুর রাষ্ট্রটিকে গঠন করেছে। শুধু তাই নয়, সব থেকে আমাদের যদি দেখা যায় যে সিঙ্গাপুরে ভারতীয়দের মধ্যে দেখবেন সাউথ ইন্ডিয়ান যারা দক্ষিণ ভারতীয় তাদের সংখ্যা অনেক বেশি, এবং বাংলাদেশিদের প্রাচুর্য অনেক বেশি লক্ষিত হয়ে থাকে। এবং শুধু তাই নয়, সিঙ্গাপুরে আমাদের মনে রাখা প্রয়োজন যে একটা বিদেশি ভাষা হিসেবে তামিল ভাষা যথেষ্ট গুরুত্বতা অর্জন করে, এবং সেটা একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে সেখানে প্রতিভাত হয়। সুতরাং দেখা যায় তাদের কাছে সিঙ্গাপুর কিন্তু নিজের একটা এইম ছিল যে তাকে কিন্তু অর্থনৈতিকভাবে ভীষণভাবে উন্নত হতে হবে বা কি হতে হবে, সেখানে নিজেকে ডেভেলপ করতে হবে। তাই সেক্ষেত্রে কিন্তু সিঙ্গাপুর তার রাজনৈতিক লক্ষ্য কতখানি ফুলফিল করেছে তার উপর থেকে তার লক্ষ্য প্রায় তাকে বেশি গুরুত্ব দেয়নি, তার কাছে অগ্রাধিকার পেয়েছে দেশে অর্থনীতিকে আগে ঠিক মতো গড়ে তুলতে হবে। সেই জন্য সিঙ্গাপুর বলুন, তাইওয়ান বলুন, দক্ষিণ কোরিয়ান বলুন, এই সমস্ত দেশগুলো নিজেকে অনেক বেশি কিন্তু ফ্লারিশ করে ফেলেছে বা উন্নতি করে ফেলেছে। হ্যাঁ, নিশ্চয়ই সেখানে জনসংখ্যাও একটা গুরুত্বতা পায়। আমাদের দেশ যেমন হচ্ছে মানে ওভার পপুলেটেড কান্ট্রি, যার ফলে অনেক ক্ষেত্রে কিন্তু বেকারত্ব বা আনএমপ্লয়মেন্ট বেশি, যেখানে সিঙ্গাপুর বা এই দেশগুলি কিন্তু ওভার পপুলেশন সেভাবে নেই।
এবার যদি ইসলামিক বা মুসলিম গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর কথা বলি, সেখানে পাশ্চাত্য রাষ্ট্রবিজ্ঞানীরা কি মনোভাব পোষণ করেছিলেন? পাশ্চাত্য রাষ্ট্রবিজ্ঞানীরা সাধারণত ইসলামিক বা মুসলমান গণতান্ত্রিক যে রাষ্ট্রগুলো ছিল তাদের বলতে পারেন ইলিবারাল বলে উল্লেখ করেছিলেন। কথাটা কেন তারা বললেন এভাবে? সেখানে তার পেছনে কতগুলো কারণ আছে। প্রথমত, এখানে বলা হচ্ছে এই যে প্রাইভেট পাবলিক, এই যে একটা বাউন্ডারি, যে বেসরকারি এবং সরকারি এখতিয়ার এরিয়া, তার মধ্যে তারা বলেছে যে এই দেশের শাসন ব্যবস্থা সবসময় সে সীমারেখাকে লঙ্ঘন করে ফেলে। দ্বিতীয়ত, যেটা বলা যায় যে ধর্মীয় নীতি অনুসারে রিলিজিয়াস অ্যাসপেক্টে ভীষণভাবে সেটা বিচার্য বিষয় হয়ে দাঁড়ায়, এবং ধর্মীয় নীতি অনুসারে মানুষের কিন্তু প্রাইভেট লাইফ বা পার্সোনাল লাইফ বা ব্যক্তিগত জীবন এবং রাজনৈতিক সম্পর্ক সেটা নির্ধারিত হয়ে থাকে। তৃতীয়ত, যেটা বলা যায় সেটা হচ্ছে এই শাসন ব্যবস্থা রাজনৈতিক কর্তৃত্বকে অনিয়ন্ত্রিত ক্ষমতা দান করে থাকে, অর্থাৎ আনলিমিটেড পাওয়ার দিয়ে থাকে। এবং এখানে দেখা যায় যে সেখানে কিন্তু অনেক সময় তারা পপুলার কনসেন্ট বা জনসম্মতি বা পিপল পার্টিসিপেশন বা কনস্টিটিউশন ওয়েতে মানুষ নির্বাচনে অংশগ্রহণ করুক বা নির্বাচন করুক, সেই ধরনের শাসন ব্যবস্থায় তারা কিন্তু বিশ্বাস করে না বা তার উপর ফেথ রাখে না। ইসলাম ধর্ম রাজনৈতিক বহুমাত্রিকতার উপর ভীষণ গুরুত্ব দেয়, যা পাকিস্তান বা মালয়েশিয়ার ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তাই এই সমস্ত দেশে যদি লক্ষ্য করো, তাহলে দেখা যায় যে পাকিস্তানের ক্ষেত্রে, মালয়েশিয়ার ক্ষেত্রে, ইন্দোনেশিয়ার ক্ষেত্রে সেখানে কিন্তু একটা কর্তৃত্বপূর্ণ প্রবণতা ভীষণভাবে লক্ষিত হয়। তাই তাদের ফান্ডামেন্টালিস্ট বলে আমরা উল্লেখ করতে পারি না। এরপরে আমরা যেটা আসি সেটা হচ্ছে যে কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা কাকে বলে। আমরা এতক্ষণ যেগুলো আলোচনা করলাম বেশিরভাগটাই দেখালাম একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে বিভিন্ন আসপেক্টে বা বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে যে কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা কাকে বলে বা হোয়াট ইজ অথরিটেরিয়ান পলিটিক্যাল সিস্টেম। এখানে দেখা যায় যে এই ধরনের রাজনৈতিক ব্যবস্থা সাধারণত তাহলে কাকে বলতে পারি? এই ধরনের রাজনৈতিক ব্যবস্থা বলতে গেলে তারা নিশ্চয়ই উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থা নয়, অর্থাৎ তাদের আমরা একটা লিবারেল ডেমোক্রেটিক ব্যবস্থা হিসেবে পরিচিতি দিতে পারি না। আবার অন্যদিকে এই ব্যবস্থা সমাজতান্ত্রিক নয়, অর্থাৎ এই ব্যবস্থা তোমার সোশ্যালিস্টিক অ্যাটিটিউড দিয়ে চলে না। তাহলে এই রাজনৈতিক ব্যবস্থা উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থা নয়, অন্যদিকে সমাজতান্ত্রিক নয়। তবে কি রাজনৈতিক ব্যবস্থা পড়ে রইল? তাকেই আমরা অনেকে বলি যে খুব সোজা ভাষায় বা কনসাইজ ফর্মে বা খুব সংক্ষিপ্ত ভাবে যদি আমরা বলি, তাকেই আমরা কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা বা অথরিটেরিয়ান পলিটিক্যাল সিস্টেম হিসেবে মেনশন করতে পারি বা উল্লেখ করতে পারি। সাধারণত আরব দুনিয়ার কথা যদি বিচার করি, তাহলে দেখা যায় যে আরব দেশগুলিতে এবং ল্যাটিন আমেরিকার যে একনায়কতন্ত্র বা যেখানে ডিক্টেটোরিয়াল, যেমন ইরাকে সেখানে ডিক্টেটোরিয়াল শাসন ব্যবস্থা রয়েছে, বা বলতে পারো যে একটা কর্তৃত্ববাদী স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা লক্ষ্য করা যায়। এবারে আমাদের কাছে আসে হঠাৎ what are the characteristics of the authoritarian political system? অর্থাৎ বলা যায় যে একটা কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা তো আমরা বলছি, তাহলে তার কি বৈশিষ্ট্য রয়েছে সেটা আমাদের আলোচনায় অঙ্গীভূত করতে হবে। তাহলে দেখা যায় যে সেখানে প্রথমে বলতে হবে যে এখানে একটা স্মলার গ্রুপ বা ক্ষুদ্র গোষ্ঠী ক্ষমতার উপর ভীষণভাবে ইম্পর্টেন্স দেওয়া হয় বা গুরুত্ব দেওয়া হয়ে থাকে, অর্থাৎ একটি ক্ষুদ্র গোষ্ঠী প্রভূত ক্ষমতার অধিকারী। A smaller group enjoys a tremendous power. এবং এই গোষ্ঠী সাধারণত ট্র্যাডিশনালি যদি বলতে পারা যায়, তবে সেটা একটা এলিট গোষ্ঠী হতে পারে, এবং সেটা যদি ভুটানের ক্ষেত্রে দেখো সেখানে রাজা হতে পারে, সৌদি আরবেও সেখানেও রাজা হতে পারে। কিন্তু আধুনিকীকরণ বা যদি মডার্নাইজেশনের অ্যাসপেক্টে দেখা যায়, সেটা কিন্তু এলিট গোষ্ঠী হতে পারে। যেমন সেটা ধরো দেখা যায় আলজেরিয়াতে দেখা যায়, ইজিপ্টে দেখা যায়, বা নাইজেরিয়াতে লক্ষিত হয়। দ্বিতীয়ত বলা যায় সাধারণত এইসব কর্তৃত্বপূর্ণ রাজনৈতিক ব্যবস্থা বা কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থায়
সাধারণত কোনো সরকারি মতাদর্শ বা একটা গভর্নমেন্টাল আইডিওলজি থাকে না, অর্থাৎ কোনো সরকারি মতাদর্শ নাও থাকতে পারে, কিন্তু দেখা যায় যে সেখানে কিন্তু ন্যাশনালিজম ব্যাপারটা ভীষণ গুরুত্ব পায়, বা বলা যায় যে সেটাকে অ্যাগ্রেসিভ ন্যাশনালিজম বা উগ্র জাতীয়তাবাদের ধারণাটা ভীষণভাবে লক্ষ্য করা যায়। সুতরাং সেই ন্যাশনালিজম বা র্যাডিক্যালিজমের ভিত্তিতে সেখানে সেই দেশে ইউনাইটেড ইউনিফাইড হওয়ার যে মানসিকতা বা ইউনিটি বা জাতীয় ন্যাশনাল ইউনিটি বা জাতীয় ঐক্য বা সংহতি সাধনের প্রক্রিয়া শুরু বা সংহতি সাধনের চেষ্টা করা হয়ে থাকে। তৃতীয়ত যেটা বলা যেতে পারে যে রাজনৈতিক দল গঠনের ক্ষেত্রে কিরকম ব্যাপার লক্ষিত হয়, সেখানে দেখা যায় যে রাজনৈতিক দল গঠন এবং রাজনৈতিক ক্ষমতার জন্য সাধারণত যে দলীয় প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার উপর অনেক সময় অনেক লিমিটেশন বা কঠোর বাধা নিষেধ আরোপ করা হয়ে থাকে। যেমন বলা যেতে পারে যে পার্টিতে জনসাধারণের ব্যাপক অংশগ্রহণের ক্ষেত্রেও সেখানে অনেক লিমিটেশন বা অনেক নিয়ন্ত্রণ আনা হয়ে থাকে। চতুর্থত যেটা বলা যায় সেটা হচ্ছে যে সামাজিক বৈষম্য ও মুষ্টিমেয় যে ব্যক্তি রয়েছে, সেই ব্যক্তির যে শাসন কাঠামো অর্থাৎ কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা, তো অর্থাৎ সেখানে হয় একটা এলিট গোষ্ঠী বা একটা এলিট গোষ্ঠীও ঠিক বলবো না, মানে কয়েকটা মানে খুব কম লোকের সমন্বয় একটা গোষ্ঠীর দ্বারা সেখানকার শাসন ব্যবস্থাটা পরিচালিত হয়, বা বলতে পারো সুতরাং মুষ্টিমেয় ব্যক্তির অবস্থান সেখানে লক্ষ্য করা যায় এবং তার মাধ্যমে সেখানকার শাসন ব্যবস্থাটাকে জিয়ে রাখার চেষ্টা করা হয় বা সংরক্ষণের চেষ্টা করা হয়ে থাকে। এলিট গোষ্ঠীর অন্তর্ভুক্ত ব্যক্তি ও পরিবারের হাতে সাধারণত অনেক সময় দেখা যাচ্ছে যে ক্ষমতা কি ঘটে থাকে, কেন্দ্রীভবন ঘটে থাকে, বা ক্ষমতা সেই ব্যক্তি এবং তার পরিবারের দ্বারা সাধারণত কি হয়ে থাকে, নিয়ন্ত্রিত হয়ে থাকে। অর্থাৎ সেখানে তাহলে সেই ক্ষমতাটা যদি একটু বিচার করার চেষ্টা করি, তাহলে সেই শাসন ব্যবস্থাটা অনেকটাই বেশি অটোক্রেটিক হয়ে যায় বা স্বৈরতান্ত্রিক হয়ে থাকে। যেমন ইরাকে সাদ্দাম হোসেনের সময়ের কথা আমরা বলতে পারি, যেটা মিলিটারি রেজিম হলেও সেখানে আমরা দেখেছিলাম যে একটা ডিক্টেটোরিয়াল শাসন ব্যবস্থা বা স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা পরিলক্ষিত হয়। অর্থাৎ সাদ্দাম হোসেন তার কয়েকজন কিছু বিশ্বস্ত জনকে নিয়ে ইরাকের শাসন ব্যবস্থাটাকে পরিচালনা করতে, এবং সেখানে শুধু তাই নয়, সাধারণ মানুষের সেখানে কোন রকম স্বাধীনতা বা ফ্রিডম এই ব্যাপারগুলো কখনোই লক্ষিত হতো না, বা তারা সেগুলো কখনোই এনজয়ও করতে পারতো না, বা সেগুলো সেভাবে তারা ভোগ করতেও পারতো না। সবসময় তারা এই মৌলিক অধিকারগুলো থেকে সম্পূর্ণভাবে তারা ডিপ্রাইভড বা বঞ্চিত হতো। এছাড়াও আর কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, দেখা যায় যে জনসাধারণের আনুগত্য অর্জন এবং রাজনৈতিক ঐক্য সাধনের জন্য সরকার কিন্তু স্পন্টেনিয়াস বা স্বতঃস্ফূর্তভাবে আলাপ আলোচনা বা কনসালটেশনের মাধ্যমে চেষ্টা করে না, এবং তাদের সঙ্গে কোন রকম একটা সফট বিহেভিয়ার বা নরম আচার আচরণ লক্ষ্য করা যায় না। তাহলে তার মধ্যে কি লক্ষ্য করা যায়, তার মধ্যে দেখা যায় যে সরকার সাধারণত সেখানে চেষ্টা করে কি, সেই বলপ্রয়োগের ধারণা অর্থাৎ থিওরি অফ ফোর্স, অর্থাৎ সবকিছু কোনো পাওয়ার ইম্পোজ করে বা ক্ষমতা প্রয়োগ করে সেটা আদায় করে নেওয়া হবে। অর্থাৎ সেখানে সুতরাং সরকার প্রায় বলপ্রয়োগ এবং জবরদস্তি করে সেখানে কি করে, মানুষকে তার নাগরিকদের নিজেদের কন্ট্রোলে বা নিয়ন্ত্রণে সব সময় আনার চেষ্টা করে। শুধু তাই নয়, সুতরাং তারা এভাবে মানুষকে কি করে, সবকিছু অধিকার বা সবকিছু যে তাদের রাইটস গুলো রয়েছে, সেই রাইটস গুলো থেকে তারা কি করতে চায়, ডিপ্রাইভ করতে চায় বা বঞ্চিত করার চেষ্টা করে। সুতরাং সেখানে বলপ্রয়োগ বা জবরদস্তি এই ব্যাপারগুলোই ওখানে মুখ্য হয়ে ওঠে। মানুষকে কন্ট্রোল করার বা নিয়ন্ত্রণ করার, আপামর জনসাধারণকে এক্সপ্লয়েট করার বা শোষণ করার কিন্তু একটা বড় ব্যবস্থাই হচ্ছে কিন্তু এই কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা, এবং সেটা
যদি খুব বিশদ খুব ভীষণ আকারে লক্ষ্য করা যায়, তবে সেটা দেখা যায় যে সেখানে একটা স্বৈরতান্ত্রিক রাজনৈতিক অবস্থা সব সময় সেখানে লক্ষণ করা যায়। বা যেটার ক্ষেত্রে আমরা উদাহরণ দিলাম, যেমন উপসাগরীয় যুদ্ধের সময় যখন সাদ্দাম হোসেন ইরাক ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, তারপর থেকে আমরা সাদ্দাম হোসেনকে আমরা দেখেছি যে স্বৈরতান্ত্রিক শাসক হিসেবে সে সাধারণ মানুষকে কতখানি এক্সপ্লয়েট বা শোষণ করেছিল। পরবর্তীকালে যদিও সাদ্দাম হোসেন আমেরিকার দ্বারা কি হয়েছিল, আমেরিকা মনে করা হয় সাদ্দাম হোসেনকে মেরে ফেলেছিল। এছাড়াও দেখা যায় যে রাজনৈতিক মানুষের যে পলিটিক্যাল রাইটস গুলো রয়েছে, মানুষের এই যে নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার, নির্বাচিত হওয়ার অধিকার বা ভোট দেওয়ার অধিকার, কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থায় সেটা কি কখনো সম্ভব? বলা যায় উত্তর না। অর্থাৎ রাজনৈতিক অধিকার থেকে সেখানকার মানুষ কিন্তু কি হয়ে থাকে, সাধারণত ডিপ্রাইভড হয় বা বঞ্চিত হয়ে থাকে। এবং সেখানে অটোমেটিক্যালি শুধু সেই অধিকার থেকে তারা বঞ্চিত হয় তা নয়, মানুষ কিন্তু নিজের ব্যক্তি স্বাধীনতা থেকেও কিন্তু অনেকখানি বঞ্চিত হয়ে থাকে। অর্থাৎ ব্যক্তি স্বাধীনতা অত্যন্ত সংকুচিত হয়। মানুষের তো পার্সোনাল ফ্রিডম বলে সেভাবে কিছু থাকে না, যদিও বা থাকে সেটা অত্যন্ত লিমিটেড ওয়েতে বা অত্যন্ত কি বলা যায় যে লিমিটেড ওয়েতে বা নিয়ন্ত্রিত ভাবে সেটা ব্যবহৃত হয়ে থাকে। এছাড়া মানুষের যে আমি আমি নিজের মতো আমার ফ্রিডম অফ স্পিচ আছে, ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে, ফ্রিডম অফ মুভমেন্ট আছে, সেগুলোই কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থায় এগুলো একটা দুঃস্বপ্ন হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ জনসংযোগের যে মাধ্যম সেটাও কিন্তু সরকার নিয়ন্ত্রণ করে থাকে। অর্থাৎ জনসংযোগের মাধ্যম বা পাবলিক মিডিয়া কি হতে পারে, যেমন রেডিও, টেলিভিশন, আজকে ইন্টারনেট, অথবা হতে পারে কাগজ, নিউজ পেপার, সেখানেও কিন্তু অনেক কন্ট্রোল বা নিয়ন্ত্রণ এসে যায়। এছাড়াও দেশের বিচার ব্যবস্থাকে পঙ্গু করে দেওয়া হয়। অর্থাৎ আদালতটা ঠিক মতো কি করতে পারে না, বিচার কার্যকে এগিয়ে নিয়ে যেতে পারে না বা বিচার কার্য সমাধান করতে পারে না। কেন না, আদালতের উপরেও সেখানে একটা ম্যাক্সিমাম কন্ট্রোল, একটা কঠোর নিয়ন্ত্রণ সব সময় লক্ষ্য করা যায়। পৃথিবীর ইতিহাসে দুটো বিশ্বযুদ্ধ ঘটে গেছে, প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এবং দেখা যায় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, উন্নয়নশীল যে রাষ্ট্রগুলি রয়েছে বা ডেভেলপিং যে কান্ট্রিগুলো রয়েছে, যেমন ধরো যেগুলো আমরা বলেছিলাম, আমরা উপনিবেশ প্রাক উপনিবেশিক যে রাষ্ট্রগুলো ছিল, সেগুলো প্রায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অনেক রাষ্ট্রই কিন্তু কি হয়েছে, স্বাধীনতা অর্জন করেছে। যেমন ধরুন ল্যাটিন আমেরিকার দেশগুলো রয়েছে বা আরব দুনিয়া, যেখানে আমাদের আসতে পারে যে ইরাকের কথা বলা যায়, ইরানের কথা বলা যায়, এই সমস্ত যে দেশগুলো রয়েছে তাদের কথা বলা যায়, আফ্রিকার যে কান্ট্রিগুলো রয়েছে, আফ্রিকা মহাদেশের যে দেশগুলো রয়েছে, এছাড়া যে দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলো, যেমন বলছিলাম তাইওয়ান, সিঙ্গাপুর, এই সমস্ত দেশগুলো, সেগুলোর মধ্যেও কিন্তু এই ধরনের একটা বলা যায় যে অথরিটেরিয়ান লিডারশিপ বা অথরিটেরিয়ান পলিটিক্যাল সিস্টেম বা কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা দেখা যায়। অন্যদিকে পৃথিবীর অন্যদিকে পূর্ণগোলার্ধের রাষ্ট্রগুলো, যেমন ধরো উন্নত রাষ্ট্রগুলো যেমন রয়েছে, যেমন স্পেন রয়েছে, গ্রিস রয়েছে, এই দেশগুলোতেও অনেক সময় এই ছবি বা বলতে পারা যায় যে এই অথরিটেরিয়ান টেন্ডেন্সি, কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থাও পরিলক্ষিত হয়ে থাকে। সুতরাং দেখা যায় যে এই সমস্ত দেশের পলিটিক্যাল সিনারিও বা রাজনৈতিক ব্যবস্থাকে যদি ব্যাখ্যা করা যায়, সেখানে নিশ্চয়ই আমরা তার রাজনৈতিক উপাদান, অর্থনৈতিক উপাদান, সাংস্কৃতিক উপাদান, মতাদর্শগত উপাদান, নিশ্চয়ই সেগুলোকে গুরুত্ব দিয়ে থাকি বা সেই দেশগুলো সেই ব্যাপারগুলোকে যথেষ্ট নজর দেয়। কিন্তু আলটিমেট নজরটা কিন্তু পড়ে দেশের সামরিক ক্ষমতার উপর। অর্থাৎ এখানে কিন্তু সামরিক ক্ষমতার বলে দেশের শাসন ব্যবস্থাকে অনেকখানি কি করা হয়ে থাকে, নিয়ন্ত্রণ করা হয়ে থাকে বা কন্ট্রোল করা হয়ে থাকে। সুতরাং রাজনৈতিক, অর্থনৈতিক বা সাংস্কৃতিক মতাদর্শ সেই উপাদানগুলো গুরুত্ব পেলেও সেগুলো অ্যাবসলিউট ইম্পর্টেন্স পায় না, অর্থাৎ সর্বাধিক গুরুত্বতা পায় না। সেখানে কিন্তু অ্যাবসলিউট ইম্পর্টেন্স পাওয়া যায় সামরিক ক্ষমতার উপরে বা মিলিটারি পাওয়ারের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলতে হয় যে আনুষ্ঠানিক বা ফর্মাল অর্গানাইজেশন
এবং আনুষ্ঠানিক যে সংগঠন বা ইনফর্মাল অর্গানাইজেশন গুলো রয়েছে সেই সংগঠনগুলো খুব উইক হয়ে যায়, অর্থাৎ দুর্বলতর হয়ে পড়ে এবং দেখা যায় যে সেখানে মানুষের রাজনৈতিক অধিকার বা আইনগত অধিকার অর্থাৎ লিগাল রাইটস, পলিটিক্যাল রাইটস এইগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই ডিসলভ হয়ে যায় বা বিলুপ্ত হয়ে যায়। সুতরাং কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থায় তাহলে ভালো গুণ খুব একটা কিছুই নেই, সবকটাই বলা যায় যে তার অনেক গলদ বা লুপহোলস এগুলো আমরা লক্ষ্য করতে পারি। জনসাধারণের আনুগত্য অর্জনের ক্ষেত্রে আমরা ফোর্সের ব্যবহার দেখি, বলপ্রয়োগের ব্যবহার দেখি। আজকের দিনে পৃথিবীতে যেখানে পৃথিবীর বেশিরভাগ গণতান্ত্রিক রাষ্ট্র রয়েছে সেখানে কি এটা আমাদের কাছে কাম্য হওয়া উচিত? কখনোই কাম্য হওয়া উচিত নয়। পৃথিবীর বেশিরভাগ রাষ্ট্রের উদারনৈতিক গণতান্ত্রিকতার যাতে নীতি পরিলক্ষিত হয় সেটাই আমাদের কাছে দেখার প্রয়োজন আছে। এই প্রসঙ্গে বলতে গিয়ে আমরা আর্জেন্টিনার কথা বলতে পারি, যেমন সেটা স্প্যান যদি দেখি 1978 থেকে 1983 সাল, বার্মা বা যাকে আমরা অধুনা মায়ানমার বলি সেখানেও দেখা গেছিল যে আর্ম ফোর্স বা মিলিটারি রেজিমে বা মিলিটারি ব্যবস্থা কি হয়েছে আধিক্য লক্ষ্য করা গেছিল। কেননা সেখানে কি হয়েছিল, সেখানে দেখা গেছে যেমন এই মিলিটারি ব্যবস্থা মায়ানমারে অনেকদিন তার বিরুদ্ধে জনসাধারণ অ্যাজিটেশন করেছে বা অ্যাজিটেট মানে সেখানে বিদ্রোহ করেছে। এবং এই মিলিটারি ব্যবস্থা যদি কোনো দেশে থাকে সেখানে দেখা যায় যে সেটা পুরোপুরি ব্যক্তি কেন্দ্রিক হয়ে থাকে বা পার্সোনালাইজড ব্যবস্থা হয়ে থাকে এবং সেখানে কিন্তু একটা স্বৈরতান্ত্রিকতা বা ডিক্টেটরশিপ লক্ষ্য করা যায়। এবং সেই কারণে আমরা দেখি আফ্রিকার কান্ট্রি বলতে নাইজেরিয়া বলতে পারো, পাকিস্তান বলতে পারো, ঘানা বলা যায় আফ্রিকান কান্ট্রি, এই সমস্ত দেশে যেখানে কর্তৃত্ববাদী বা বলতে পারো যেটা ডিক্টেটোরিয়াল শাসন ব্যবস্থা রয়েছে, যেমন পাকিস্তানে আজকে হয়তো গণতন্ত্র রয়েছে বলা হয় কিন্তু এক সময় ছিল সেগুলো কিন্তু পুরো মিলিটারি রাজ বা সামরিক তন্ত্র সেখানে লক্ষ্য করা যায়। বা আজকে পাকিস্তানে গণতান্ত্রিক হলেও সেখানে যেমন ধরো ইমরান খান ছিল, আজকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, সরিয়ে দিয়ে অন্য আরেকজন শাসক সেখানে শাসন ব্যবস্থার প্রধান হিসেবে রয়েছে। কিন্তু দেখা যায় যে সেখানে হয়তো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা থাকলেও মানুষের অধিকার সেখানে কতটা কিভাবে রক্ষিত হচ্ছে সেটাও কিন্তু আমাদের কাছে একটা প্রশ্নের বিষয় হয়ে দাঁড়ায়। সুতরাং দেখা যায় যে আজকে আমরা যেগুলো আলোচনা করে ফেললাম সেগুলো হচ্ছে আমরা এই রেজিম গুলোকে নিয়ে আলোচনা করলাম এবং সেখানে যে রেজিম নিয়ে আমরা আলোচনা করছি সেখানে আমাদের মধ্যে দেখতে পাচ্ছি যে সেখানে আমরা দুটো রেজিমের উপর ভীষণভাবে গুরুত্ব দিয়েছি। একটা হচ্ছে বলতে পারেন যে ডেমোক্রেটিক রেজিম বা গণতান্ত্রিক ব্যবস্থা বা গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে বিভিন্ন আসপেক্টে ব্যাখ্যা করার চেষ্টা করেছি এবং অন্যদিকে আরেকটা ব্যবস্থাকেও আমরা নিয়ে এসেছি, সেটা হচ্ছে কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা বা অথরিটেরিয়ান পলিটিক্যাল সিস্টেম নিয়ে আলোচনা করেছে। এটাই ছিল আজকে বিপিএসসি 133 ইউনিট 3 এর প্রধান আলোচনার বিষয়। আজ এখানেই শেষ করছি। নমস্কার।